কেন ভারত ঢাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছিল, এই ইতিহাস কেন বলা হয় না? পাকিস্তান না থাকলে বাংলাদেশ আজ ভারতের একটি প্রদেশ হতো। একথা কি বিশ্বাস করবেন? বাংলাদেশ কি এখনো হায়দ্রাবাদের ভাগ্য বরণ করতে পারে? বিশাল সামরিক বাহিনী নিয়ে বিশ্বের চতুর্থ বৃহৎ সামরিক শক্তির মালিক ভারত, আমাদের প্রতিবেশী। পাশাপাশি হলেও তাদের সাথে আমাদের সামরিক সক্ষমতার কোনো তুলনাই চলে না। ভারত হয়তো চাইলেই বাংলাদেশে আগ্রাসন চালিয়ে যখন তখন দখল করে নিতে পারে সবকিছু। আবার ভারত যে সেটা চায় তাতেও কোনো সন্দেহ নেই। অন্যদিকে পাকিস্তানের সামরিক শক্তি আজকের এই অবস্থানে না হয়ে যদি আমাদের মতো হতো, তাহলে ভারতকে কখনোই কাউন্টার দিতে পারত না দেশটি। সময়ের সাথে সাথে সব প্রতিকূলতা পেরিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করেছে বলেই আজও ভারতের বিরুদ্ধে সমানে সমান হয়ে দাঁড়িয়ে আছে পাকিস্তান। আসলে সামরিক শক্তি বলে দেয় একটি দেশের সার্বভৌমত্ব কতটা নিরাপদ। এই যখন ভৌগোলিক শক্তির অবস্থা, তখন আলোচনা করা যাক আমাদের প্রসঙ্গে। দিন যত যাচ্ছে আমাদের সার্বভৌমত্ব যেন ততটাই অরক্ষিত হয়ে ধরা দিচ্ছে। এর বড় কারণ হলো সামরিক শক্তির দুর্বলতা। ভৌগোলিক গুরুত্বের বিপরীতে অস্ত্র দিয়ে বিচার করলে বাংলাদেশ সম্ভবত দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্বল সামরিক শক্তির দেশ। আর এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশকে ভারতের হায়দ্রাবাদের মতো পরিণতি ভোগ করতে হবে বলে মনে করেন সামরিক বিশ্লেষকরা। আর ভারতও সেই অপেক্ষাতেই আছে। তবে প্রশ্ন হচ্ছে, সামরিকভাবে দুর্বল হলেও কেন ভারত এখনো বাংলাদেশে সামরিক অভিযান চালায়নি? উত্তরটা হলো পশ্চিম সীমান্তে থাকা পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তান যদি ভারতের জন্য একটি বড় ফ্যাক্ট না হতো, তাহলে ভারত নিশ্চিতভাবেই হায়দ্রাবাদের মতো বাংলাদেশকে তার একটি প্রদেশ বানিয়ে ফেলত। ৭১ পূর্ব পাকিস্তানের মতো পশ্চিম সীমান্তেও যদি পাকিস্তান পরাজিত হতো, তাহলে ভারতীয় সেনাবাহিনী কখনোই ঢাকা ত্যাগ করত না। পশ্চিম সীমান্তে পেরে ওঠেনি বলেই ভারত বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে একটি নির্দিষ্ট সময় পর ঢাকা ছেড়েছে। অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনীও যদি আজকের এই অবস্থায় না থাকতো, তাহলে বাংলাদেশ এতদিনে পরিণত হতো ভারতের একটি প্রদেশে। যে যতই মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করুক, পাক মিলিটারি যত শক্তিশালী হয়ে উঠবে, বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের নিশ্চয়তা তত বাড়বে, এমনটাই মনে করেন সামরিক বিশেষজ্ঞরা। কারণ বাংলাদেশ দুর্বল হলেও এখানে আগ্রাসন চালালে একমাত্র পাকিস্তানই আছে যারা ৭১-এর প্রতিশোধ নিতে ভারতের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। আর সামরিক শক্তি যতই বেশি হোক না কেন, পূর্ব পশ্চিম দুই ফ্রন্টের সাথে যুদ্ধ চালানোর সক্ষমতা ভারতের নেই। এখানে চীনের কথা বাদই দিলাম। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের মতো ২০২৫-এ মোদি যদি পাকিস্তানকে কোণঠাসা করতে পারত, তাহলে এতদিনে বাংলাদেশে পরবর্তী আগ্রাসন চালিয়ে ফেলত। সামরিক বিশ্লেষকরা মনে করেন, ভারতের ২০২৫-এ পাকিস্তানে আগ্রাসন চালানোর চেষ্টা করার মূল উদ্দেশ্যই ছিল আমাদের এই ভূখণ্ড। এবার ব্যর্থ হলেও যখনই ভারত পাকিস্তানকে বশ করতে পারবে, তখনই তারা নির্দ্বিধায় বাংলাদেশে আগ্রাসন চালিয়ে দেবে। গত ৫৪ বছরে শুধুমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া বাংলাদেশের সামরিক বাহিনীকে শক্তিশালী করার কথা কেউই চিন্তা করেনি। কারণ দেশের প্রতিটি রাজনৈতিক দলই প্রচন্ড মাত্রায় দুর্নীতিগ্রস্ত। ক্ষমতা আর অর্থলোভী এই সব নেতা চরিত্রগুলো দেশ বিক্রি করেই তাদের ক্ষমতা চালায়। আর এই সুযোগ নিয়ে ভারতের গোয়েন্দারা এইসব মেরুদণ্ডহীন মানুষকে দেশের ক্ষমতায় বসায়, যাতে ধীরে ধীরে তাদের কাঙ্ক্ষিত আগ্রাসনের পথকে সুগম করা যায়। আমাদের দেশটা সক্ষমতা অর্জন করুক, ভারত তা কখনোই চায় না এবং তা হতেও দেবে না। এজন্যই এদেশে প্রেসিডেন্ট জিয়া হত্যা, পিলখানায় সেনা অফিসার হত্যা এবং ওসমান হাদির মতো দেশপ্রেমিক মানুষদের নির্মমভাবে হত্যা করা হয়। তবে বর্তমান অন্তর্বর্তী সরকারকেই সবচেয়ে বড় ভূমিকা নিয়ে যেতে হবে। ক্ষমতা ছাড়ার আগেই পাকিস্তানের সাথে সম্পূর্ণ কূটনৈতিক, রাজনৈতিক এবং সামরিক সম্পর্ক স্থাপন করে বিশ্বাসঘাতক ভারতের দুই পাশে একটি শক্তিশালী সামরিক বলয় তৈরি করতে হবে। আর এটাই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার একমাত্র পথ।